আমরা অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এই অধ্যায় নিয়ে আলোচনা করছি এবং আমরা লুপ্ত সংখ্যা আর বেশ 4টা লেকচার আমরা অলরেডি দিয়েছি। তো লুপ্ত সংখ্যার মধ্যমায় লুপ্ত সংখ্যা এই শিরোনামে আজকে আমরা অঙ্ক করব। অর্থাৎ মধ্যমা যদি দেওয়া থাকে, আমরা জানি যে এই লুপ্ত সংখ্যা অর্থাৎ এই জায়গাতে হর চিহ্ন দেওয়া আছে, এই জায়গাতে কি সংখ্যা বসবে সেটা আমরা জানি না। আমরা বরাবর দেখেছি যে এখানে সাধারণত আমাদের দেওয়া থাকে গাণিতিক গড় এত। তো এবার আমাদের এখানে যদি দেওয়া থাকে যে মধ্যমা এম ইকুয়াল টু 25, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব? আমরা গাণিতিক গড় আমরা সবসময় দেখেছি যে এত দূর অবধি সেম থাকে, থাকার পরে এখানে লেখা থাকে যে গাণিতিক গড় সামথিং, মানে গাণিতিক গড় 20-30 এরকম থাকে। তো এবার রয়েছে আমাদের মধ্যমা 25। তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো এটা দেখব। তো মধ্যমার এই লুপ্ত সংখ্যা লেকচারটা দেখার আগে যে আমরা মধ্যমা কিভাবে করব, মধ্যমা কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখা খুবই জরুরি। এখানে আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট পেয়ে যাবে, অথবা সেই মধ্যমার ভিডিও আমি এখানে দিয়ে দেবো, এখানে আই বাটনের ডান পাশে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সে যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা মধ্যমা দেওয়া আছে এবং এখানে একটা হর চিহ্ন দেওয়া আছে, এই হর চিহ্নতে কী বসবে এটা আমরা বের করব। তো এটার জন্য আমরা প্রথমে আগে ছক আট করে নেব। অঙ্ক শুরু করার জন্য আমাদের ছকে 3টা ঘর থাকবে, একটা এই শ্রেণী, একটা গণসংখ্যা, এই গণসংখ্যা এবং আরেকটা আলাদা। তো এখানে আমরা লিখি যে শ্রেণী, এটা হচ্ছে আমাদের গণসংখ্যাকে আমরা এফ ধরব। আচ্ছা, তারপরে 1 2 3 4 5, 5টা ঘর, 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে শ্রেণীতে কত কত রয়েছে? প্রথমে রয়েছে 16 থেকে 10, তারপরে 10 থেকে 20, দেন রয়েছে 20 থেকে 30, দেন রয়েছে 30 থেকে 40, দেন রয়েছে 40 থেকে 50। আর গণসংখ্যা এখানে রয়েছে 14 এবং এখানে রয়েছে হর চিহ্ন, এখানে রয়েছে 30, এখানে রয়েছে 22 এবং এখানে রয়েছে 13। এখন আমরা সিএফ বের করব, অর্থাৎ সিএফ মানে যোজিত সংখ্যা। আমি এই জন্যই বলছি যে মধ্যমায় এমনিতে যে লেকচারটা আমি দিয়েছি সেই মধ্যমা কীভাবে বের করতে হয় সেই লেকচারটা আগে দেখতে হবে, তাছাড়া এখানে এসে প্রবলেম শুরু হয়ে যাবে যে সিএফ বা যোজিত গণসংখ্যা কী। তো এখানে আমাদের মধ্যমা থেকে লুপ্ত সংখ্যা বের করার জন্য যোজিত গণসংখ্যা প্রয়োজন হবে। তো যোজিত গণসংখ্যা আমি আগে বলেছি, এখানে অঙ্ক করার খাতিরে আমি বলছি যে যোজিত গণসংখ্যা কীভাবে বের করতে হয়। তো গণসংখ্যা প্রথমে কত রয়েছে? এখানে 14, সেই 14টা আমি এখানে লিখব। গণসংখ্যা 14 রয়েছে, সেই 14টাকে আমরা এখানে লিখব। আর যে হর চিহ্ন রয়েছে, হর চিহ্নকে আমরা এখানে ধরলাম F2, ধরলাম এখানে আমাদের F2 ধরে নিলাম, যেহেতু ওখানে কোনো সংখ্যা নেই, ওখানে হয়তো কোনো সংখ্যা বসবে 10 20 30, সেই সংখ্যাটা আমরা জানি না, সেই সংখ্যাটাই কিন্তু আমরা বের করব। যোজিত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে প্রথমে যে গণসংখ্যা থাকবে সেটার সাথে আবার পরের যে গণসংখ্যা রয়েছে সেটা যোগ করতে হয়। অর্থাৎ তাহলে প্রথমে আমরা এখানে প্রথমে রয়েছে 14, সেই 14টা আমরা এখানে লিখবো। এখানে যদি 20 থাকে তাহলে এখানে 20 লিখবো, এখানে 25 থাকলে 25 লিখবো, 100 থাকলে 100 লিখবো। আচ্ছা, লেখার পরে এই যে প্রথমে যে সংখ্যাটা রয়েছে সেটা এবং এর পরেরটা যোগ করব, অর্থাৎ 14 যোগ হচ্ছে F2, 14 যোগ F2, ঠিক আছে গেল। তারপরে এই 14 যোগ F2-র সাথে 30 যোগ করব। মানে বিষয়টা যদি আমি একটু রাফ করি, যে 14, এই যে 14 যোগ F2 যোগ তার সাথে F2 এর নিচের সংখ্যা যোগ করব। এটা হচ্ছে যোজিত গণসংখ্যা বের করার নিয়ম, মধ্যমাতে আমরা শিখেছি। তাহলে কত হবে? 30 আর 14 যোগ করো কত হয়? 30 14 যোগ করলে হয় 44, 44 যোগ হবে এই F2টা এরকমই থেকে যাবে। তাহলে এখানে কত হবে? 44 যোগ F2। একই রকমভাবে 44 যোগ F2-র সাথে 22 যোগ করো, তাহলে হয় 66 যোগ F2, অর্থাৎ F2টা এরকমই থেকে যাচ্ছে, কারণ F2-র মান আমরা জানি না, আমরা যোগ করতে পারছি না। তারপর 66 যোগ 13, তাহলে হয় 79, 79 যোগ হচ্ছে F2 গেল। এখন এই গণসংখ্যাটা আমরা টোটাল যোগ করব যে এখানে কত গণসংখ্যা রয়েছে, অর্থাৎ 14 30 22 আর 13 যোগ করব, আর F2-কে আমরা ওইরকমই রাখবো, F2-র মান যেহেতু আমরা জানি না। তাহলে গণসংখ্যা n ইকুয়াল টু কাকে যোগ করছি? সামেশন দিব, সামেশন দেওয়া মানে সবগুলোকে যোগ করব। কাকে যোগ করব? F-কে যোগ করব, তাই সামনে F দিলাম। তাহলে 30 22 13 এবং 14 যোগ করলে হয় আমাদের 79 যোগ এই F2টা আমাদের এরকমই থেকে যাবে, অর্থাৎ F2টা আমাদের এরকমই থেকে গেল। আচ্ছা গেল, এটুকুই গেল। এখন আমরা মধ্যমার সূত্র, আমরা যে মধ্যমার সূত্রটা জানি, সে মধ্যমার সূত্র দেখো, যারা আগের লেকচারগুলো করেছো তারা জানো যে মধ্যমার সূত্রটা কি। মধ্যমা m ইকুয়াল টু L1 প্লাস n ভাগ 2 মাইনাস FC বা CF যাই বলো সমস্যা নাই, FM। আচ্ছা, বইতে আমাদের CF দেওয়া আছে, আমরা CF-ই লিখি, CM ইন্টু C। তো এটা দেওয়া আছে এবং আমাদের মধ্যমা কত দেওয়া আছে? যে মধ্যমা 25।
তাহলে এখন আমাদের দেখতে হবে তাহলে মধ্যমা শ্রেণী কোনটা। এই মধ্যমা 25 কার ভিতরে রয়েছে? 14 ভিতরে কি মানে 25 রয়েছে? নাই। গণসংখ্যার ভিতরে আমি খুঁজবো। 14 ভিতরে 25 রয়েছে? নাই। F2 ভিতরে তো আমরা জানিই না, কোথায় তার থাকার কোনো প্রশ্নই আসে না। 30 মধ্যে কি 25 রয়েছে? ইয়েস, 30 মধ্যে আমাদের 25 রয়েছে। হ্যাঁ, তার মানে আমাদের মধ্যমা শ্রেণী হবে 20 থেকে 30। 22 মধ্যে কি 25 রয়েছে? নাই। 13 মধ্যে কি 25 রয়েছে? নাই। তার মানে 30 ভিতরে আমাদের এই 25টা রয়েছে, তার মানে আমাদের মধ্যমা শ্রেণী হবে 20 থেকে 30। তাহলে এখানে আমরা লিখতে পারি যে যেহেতু ME ইকুয়াল টু আমাদের হচ্ছে 25, তাই মধ্যমা শ্রেণী কত আমাদের? 20 থেকে 30। এখন এগুলা কি? এগুলা আমি বিস্তারিত আগে আলোচনা করেছি, কিন্তু এখন আবার আলোচনা করতে হবে। এই L1টা হচ্ছে তোমরা লিখে নাও যে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, অর্থাৎ যে মধ্যক শ্রেণীটা আমাদের কত? 20 থেকে 30। এই 20 থেকে 30 মধ্যে ছোট সংখ্যা কত? 20। L1 হচ্ছে 20। L1 মানে হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এই আমি একদম লিখে দিয়েছিলাম মধ্যমা যখন আমরা নির্ণয় করেছি। আচ্ছা, যাই হোক, তাহলে 20 হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, তার মানে হচ্ছে এই যে মধ্যক শ্রেণীটা আমরা 20 থেকে 30 বের করেছি, এই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে আমাদের L1। তারপরে n/2। আচ্ছা, n/2 কি? n এর মান আমাদের কত বের করেছি? 79 প্লাস F2। তাহলে 79 প্লাস F2 ভাগ হচ্ছে 2। এটাকে আমাদের এরকমই থাকবে। আচ্ছা, গেল। তারপরে CF মানে কি? CF মানে হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। আমাদের মধ্যক শ্রেণী কোনটা? এই শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, তার মানে মধ্যক শ্রেণীর আগের শ্রেণী কত? 10 থেকে 20। এই শ্রেণীর যোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যা মানে কি? এই যে এই লাইনটা আমাদের যোজিত গণসংখ্যা। CF মানে হচ্ছে আমাদের, CF মানে কি? CF মানে হচ্ছে আমাদের যোজিত গণসংখ্যা। ঠিক আছে? তার মানে CF মানে হচ্ছে মধ্যক যে শ্রেণীতে রয়েছে তার আগের শ্রেণীতে যাব, সেই আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা কত আমরা সেটা লিখবো। তাহলে আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা 14 যোগ হচ্ছে F2। আচ্ছা, গেল। তারপরে রয়েছে আমাদের FM। এই যে FM যেটা, সেটা লিখবো। FM মানে হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আমাদের মধ্যক শ্রেণী কোনটা? এটা 20 থেকে 30 হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, এটা আমাদের মধ্যক শ্রেণী। এই শ্রেণীর গণসংখ্যা কত? 30। FM হচ্ছে আমাদের 30। C কত? C মানে হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি মানে এই 0 থেকে 10 পর্যন্ত গ্যাপ কত রয়েছে? 10 গ্যাপ রয়েছে। বা 10 থেকে 20 মধ্যে গ্যাপ কত রয়েছে? 10। 20 থেকে 30 মধ্যে আমরা সবসময় দেখব যে শ্রেণীব্যাপ্তি মধ্যক শ্রেণীতে কত রয়েছে, অর্থাৎ 20 থেকে 30 মধ্যে পার্থক্য কত? 10। তাহলে গুণা শুরু করে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, অর্থাৎ 10 পার্থক্য হলো, সেটা হচ্ছে আমাদের সি শ্রেণীব্যাপ্তি। তার মানে আমরা আবার বলি যে L1 হচ্ছে আমাদের যে মধ্যক শ্রেণীটা রয়েছে, সেই মধ্যক শ্রেণীর নিম্নসীমা L1। তারপরে হচ্ছে FCটা যেটা রয়েছে সেটা যে FC বা CF মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। FM হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা, C হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। শেষ আমাদের সূত্র বোঝা। এখন আমরা সরাসরি এটা কিভাবে বের করবে, হোয়াট চিহ্নটা কিভাবে বের করবো সেই দিকে অগ্রসর হয়। আচ্ছা, তাহলে আমরা ME এই সূত্রটা আবার লিখবো। ME ইকুয়াল টু L1 যোগ হচ্ছে n/2 মাইনাস CF FM ইন্টু C। এখন শুধু আমরা সবগুলো মান বসায় ক্যালকুলেশন করে দিব, এটা তোমাদের এখন পারার কথা। আচ্ছা, যাই হোক, আমি করে দিই। তাহলে মধ্যক আমাদের কত রয়েছে? ME এর জায়গায় আমরা 25 বসাবো। যে ME এর জায়গায় আমরা 25 বসাবো। 25। L1 আমাদের কত? 20 যোগ n/2 এর মানটা কত? n/2 এর মান হচ্ছে আমাদের 79 যোগ FT/2, 79 যোগ FT/2 মাইনাস CF এর মান কত? 14 যোগ F2, 14 যোগ F2। FM আমাদের কত? 30। C আমাদের কত? 10। আমরা সবগুলো মান বসিয়েছি। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন, আচ্ছা ঠিক আছে, করে দিই ক্যালকুলেশন। 25 মাইনাস 20 ইকুয়াল টু, এই 20টাকে এ পাশে পার করে দিলাম, এই 20-এর সামনে প্লাস রয়েছে, সমান এর পাশে এসে এটা মাইনাস হয়ে গেল। আচ্ছা, গেল। তারপরে এখন আমরা বড় টান নেই, 30 নিচে রয়েছে। এখন এই দুইটার আমরা লসাগু করব। তাহলে এর 2 আর এই নিচে রয়েছে মনে মনে 1, সেটা লসাগু হবে আমাদের কত? লসাগু আমাদের হবে, আচ্ছা আমরা লসাগু আগে পরে, লসাগুর ধাপটা আমরা পরে নিয়ে আসি। আগে আমরা এই ব্র্যাকেট চিহ্নটা উঠাই দিই। তাহলে এখানে কত হবে? 2 নিচেই থাকবে, 79 যোগ F2 মাইনাস 14, সামনে মাইনাস রয়েছে, প্লাস রয়েছে, প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস F2, ঠিক আছে। আর এখানে রয়েছে 10, আমরা কাজ করতে পারি, এই 10 দিয়ে এটাকে কাটতে পারি, তাহলে নিচে থাকবে আমাদের হচ্ছে 3। 10 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমাদের নিচে থাকবে হচ্ছে 3। তাহলে
এখানে হবে 5 ইকুয়াল টু এখন দেখো নিচে তাহলে 3 থাকলো আমাদের, আর উপরে আমরা এবার লসাগু করব। 2 লসাগু হচ্ছে 2, তাহলে এই 2 দ্বারা এই 2কে ভাগ করবো, তাহলে থাকে 1, সেই 1 দ্বারা এই পুরো সংখ্যাকে গুণ করব, তাহলে কত হয় 79 গুণন F2 মাইনাস 14 নিচে কত রয়েছে 1 রয়েছে, মনে মনে সে 1 দ্বারা 2কে ভাগ করব, তাহলে হয় 2, 2 দ্বারা 14কে গুণ করব, তাহলে হয় 14 গুণ 28, এটা লসাগুর নিয়ম। তারপর F2 নিচে রয়েছে 1, সেই 1 দ্বারা 2কে ভাগ করব, তাহলে হয় 2, 2 দ্বারা F2কে গুণ করব, তাহলে হয় কত 2F2। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে এখানে চলে আসছি কারণ আমাদের ওখানে জায়গা নেই। আচ্ছা তাহলে এখানে আমাদের 5 থাকতেছে, আর আমরা 79 থেকে যদি 28 বাদ দিই, 79 থেকে 28 বাদ দিলে আমাদের কত থাকে 51, আমাদের এখানে থাকবে 51 আর মাইনাস F2, 51 মাইনাস F2, নিচে থাকবে 2, এই সমান চিহ্নটা এখানে দিই, তার নিচে থাকবে হচ্ছে 3। তাহলে আমরা কাজ করি, বজ্রগ্রহণ করি, 3 5 15, 15 ইকুয়াল টু 51 মাইনাস F2। তারপরে কাজ করো, আসলে জায়গা স্বল্পতা। আচ্ছা 15 মাইনাস এই 51টাকে পাশে পার করে দিলে মাইনাস 51 আর মাইনাস F2। 15 থেকে 51 যদি আমরা বাদ দিই কত হয় 4 5 6 7 8 9 10 11, সরি এটা 36 হবে মেবি, মাইনাস 36 ইকুয়াল টু মাইনাস F2, তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে F2 এর মান 36। যাই হোক ক্যালকুলেশনটা এইটুকুতে ঝামেলা হলে তোমরা সেটা সলভ করে নিও, মেন বিষয়টা ছিল এটা। তাহলে মধ্যমা থেকে কিভাবে লুপ্ত সংখ্যা বের করা যায়, মধ্যমায় লুপ্ত সংখ্যা, সেটা আমরা শিখলাম। তাহলে পরবর্তীতে দেখা যাক আমরা প্রচুরক নির্ণয় করতে পারি কিনা। আমরা মধ্যমা শিখেছি, লুপ্ত সংখ্যা কীভাবে বের করতে হয় সেটা শিখেছি, গাণিতিক গড় শিখেছি। দেখা যাক প্রচুরক অথবা কিছু গাণিতিক গড় রয়েছে, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, তো এগুলোর মধ্যে যদি সালে কোনো প্রশ্ন এসে থাকে তো সেগুলো আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে।